আসসালামু আলাইকুম দর্শক, মোহাম্মদ আখতারুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে যে ভিডিও, সেই ভিডিওটি হচ্ছে আসলে একটার পর একটা প্রাকৃতিক যে বিপর্যয়গুলো আসছে, তো এই প্রাকৃতিক বিপর্যয়ের একটা অন্যতম লক্ষণ সামনে দেখা দিতে পারে, সেটা হচ্ছে এই এল নিনো। তো এই এল নিনোটা হচ্ছে আসলে মৎস্য খামারিরা তাদের জন্য কী বিপদ ডেকে নিয়ে আসতে পারে এবং কোন বিষয়গুলোতে তারা আসলে প্রস্তুত থাকবেন যেন খরচের বা ক্ষতির হারটা কম হয়, সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটি বন্ধু দেখতে হবে। আজকের ভিডিওতে আমি বলার চেষ্টা করব এল নিনো বলতে আমরা কী বুঝি, মানে এটা হলে কী সমস্যা আসলে খামারিরা পড়বেন, এবং সবশেষে যেটা হবে সেটা হচ্ছে যে এটার হলো তারা কী কী প্রস্তুতি আসলে নেবেন সেই বিষয় নিয়ে আজকে ভিডিও মন দিয়ে দেখতে হবে। তাহলে আমরা অনেক বিষয় জানবো যেটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ মাছ চাষের ক্ষেত্রে কাজে লাগবে। চলুন শুরু করি। প্রথমে যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এল নিনো বলতে আমরা কী বুঝি। এল নিনো হচ্ছে, যদি আপনাদের মতো করে মানে বুঝিয়ে বলার চেষ্টা করি, তাহলে হবে এরকম যে সাগরে এমন কিছু একটা অবস্থা তৈরি হওয়া যেখানে হচ্ছে আপনার সাগর থেকেই তো আসলে সমুদ্র থেকেই তো আসলে হচ্ছে এই বৃষ্টি বা এই বিষয়গুলো তৈরি হয়। তো এমন একটা অবস্থা যেখানে অতিরিক্ত গরম বা অতিরিক্ত বাতাস, মানে জলীয় বাষ্প, সেটা মানে সৃষ্টি হবে। এর অনেক খারাপ প্রভাব আসলে আছে। তো এরকম একটা আবহাওয়ার একটা অবস্থাকে বলা হচ্ছে এল নিনো। তো এই এল নিনোর প্রভাবে আসলে কি হচ্ছে বা কি হতে পারে সেই বিষয়টা আমরা একটু জেনে নিই। যেহেতু আমরা যারা মাছ চাষ করি, সেই মাছ চাষ করার ক্ষেত্রে মাছ চাষ আমরা ম্যাক্সিমামই হচ্ছে আউটডোর অ্যাকোয়াকালচার করি, অর্থাৎ পুকুরে মাছ চাষ করি। তো যেহেতু এটার সাথে সরাসরি আবহাওয়ার একটা সম্পর্ক আছে, সো আবহাওয়ার সাথে এটা হচ্ছে আপনার এই কতটা ক্ষতি বা কতটা সমস্যা পড়বে সেটা পুরোপুরি হচ্ছে নির্ভরশীল এই এল নিনো যে প্রভাব। এখন আসছি যে এল নিনো হলে কি সমস্যা হতে পারে। প্রথম যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে অতিবৃষ্টি। হ্যাঁ, আপনার লেকচার হঠাৎ করে দেখা যাচ্ছে যে ক্লাউড ব্রাস্ট বা মানে বলা হচ্ছে যে ক্লাউড ব্রাস্টের যে বিষয়টা সেটা হচ্ছে অনেকেই হচ্ছে মানে ফেনী অঞ্চলে, বাংলাদেশের ফেনী অঞ্চলে হঠাৎ করে তীব্র বৃষ্টি শুরু হয়েছে, এরকম একটা অবস্থা তৈরি হচ্ছে। তো এই অবস্থাটা আরও বাড়তে পারে সামনে, এরকম একটা মানে আশঙ্কা করছেন মানে আবহাওয়াবিদরা, যে এটা অতিবৃষ্টি হতে পারে। আবার একটা ব্যাপার হতে পারে যে বৃষ্টি একেবারে হচ্ছে না, অনাবৃষ্টি হচ্ছে, এরকম ব্যাপারটা হতে পারে। আবার তীব্র খরা, হ্যাঁ, দেখা গেলো যে হিট ওয়েভ কদিন আগে যেটা হলো। তো এগুলো প্রত্যেকটারই কিন্তু আমাদের মানে যে কুকর্ম, তার একটা ফল আসলে আমরা ভোগ করব মাছ চাষের ক্ষেত্রে। আমাদের হিউম্যান বা মানব সৃষ্ট যে মানব সৃষ্ট যে সমস্যাগুলো আমরা তৈরি করেছি, তার ফলাফল আসলে এই এল নিনো। চলে আসছি কী কী প্রস্তুতি আসলে আমাদের নেওয়া লাগবে। প্রস্তুতি যেটা বিষয় সেটা হচ্ছে, প্রথমে যদি আসি অতিবৃষ্টির কথা। হ্যাঁ, বৃষ্টি আমাদের মাছ চাষিদের জন্য আশীর্বাদ, কোনো সন্দেহ নাই। কারণ বৃষ্টির পানিতে প্রচুর পরিমাণে যে পুষ্টি থাকে, সেটা মাছের মানে মাছের পুকুরের জন্য, স্পেশালি মাটির জন্য, সেখানে মাছ বাস করা যে মাছ আছে তার জন্য অত্যন্ত উপকারী। তো এই যে অতিবৃষ্টি, এই অতিবৃষ্টি হচ্ছে আপনার যেটা সমস্যা, বুঝতে পারছেন যে কী প্রবলেমটা তৈরি করবে। সেটা হচ্ছে আপনার পুকুর ভাসিয়ে নিয়ে যাবে। আপনার পাড়টা যদি ঠিক মতো মেরামত না থাকে, তাহলে তো একটা বড় সমস্যা। আপনি পাড় মেরামত করেও অনেক সময় কাজ হবে না যদি বৃষ্টিটা অনেক বেশি হয়। তাহলে এখন কী করতে পারি সেটা হচ্ছে, আমার প্রথম কাজ হচ্ছে যে আমরা যারা মাছ চাষ করছি বাইরে, তারা অবশ্যই হচ্ছে, বাইরে বলতে পুকুরে মাছ চাষ করছি, পাড়টাকে অবশ্যই একটু শক্ত করে মেরামত করতেই হবে, এটার কোনো বিকল্প নাই। ইনলেট আউটলেট থাকতে হবে, অর্থাৎ পুকুরে পানি আমি ঢোকাতে যেন পারি বা পুকুরে পানি বের করে দিতে পারি, এই ব্যবস্থা আমার থাকতেই হবে। ঠিক আছে। এরপরে যেটা সেটা হচ্ছে যে এই বৃষ্টিকালীন সময়ে দেখবেন তীব্র বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির সময় কিন্তু অক্সিজেনের ঘাটতি হয়। তো এই অক্সিজেনের ঘাটতি হওয়ার জন্য সেই ধরনের সাপোর্ট দেওয়ার যে মেডিসিনগুলো আছে, যেমন হচ্ছে আপনার সোডিয়াম পারকার্বনেট, আমি ট্যাবলেট বা পাউডারের কথা বলি, যেটা হচ্ছে অক্সিজেন বাড়াতে সাহায্য করে, এরকম বিষয়গুলো বৃষ্টি থেমে যাওয়ার পরে প্রোবায়োটিক দেওয়ার কথা আমি বলি। সো সেই প্রোবায়োটিকগুলো আমাদের মানে কিনে রাখতে হবে, মজুত রাখতে হবে। কারণ এটা হঠাৎ করে যখন চাপ পড়ে আবহাওয়ার যখন হচ্ছে এই বাজে অবস্থা তৈরি হয়, তখন হঠাৎ করে ওষুধগুলোর উপর খুব বেশি চাপ পড়ে, এবং চাপ পড়ার ফলে আপনাদের একটা বেশি দাম দিয়ে কিন্তু কিনতে হয় ওষুধগুলো। ঠিক আছে। তো এটা একটা গেল। আরেকটা হচ্ছে চেষ্টা করতে হবে এই বৃষ্টির পানিটাকে রিজার্ভ করার মতো কোনো ওয়ে থাকে কিনা। খুব কষ্টকর আসলে আমাদের দেশের যে প্রেক্ষাপট, সেখানে এই বৃষ্টির পানিকে রিজার্ভ করে রাখাটা আসলে টাফ।
এই বৃষ্টির পানি যদি রিজার্ভ করতে পারতাম তাহলে হচ্ছে আমি আবারও হচ্ছে সেই বৃষ্টির পানিকে পুকুরে দিতে পারতাম, যেটা আমার নিউট্রিশনের অনেকটাই ঘাটতি মেটাতে পারতো। এরপর যে পয়েন্ট সেটা হচ্ছে যে তীব্র খরা। হ্যাঁ, তীব্র খরা বলতে দেখা যায় বৃষ্টি হচ্ছে না এবং হিট ওয়েভ, অত্যন্ত গরম আবহাওয়া। এই গরম আবহাওয়ার একটা বড় সমস্যা হচ্ছে যে সেখানে অক্সিজেনের ঘাটতি ঘটে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে চেষ্টা করবো আমি এয়ারেটো রাখার জন্য, যদি পারি তাহলে। এয়ারেটো যদি আমার না থাকে তাহলে আমি চেষ্টা করবো, এই যে আগেই বললাম যে অক্সিজেন সাপোর্ট দেবে এরকম আমি কী বলবো মানে ম্যাটেরিয়াল রাখবো, আমার মজুত রাখবো। পানি যেন হচ্ছে আমি ঢোকাতে পারি, সেই সঞ্চিত বা জমাকৃত পানি যেন আমি পুকুরে দিতে পারি, যেন হচ্ছে আমার এই তীব্র যে গরমের যে হচ্ছে অর্থাৎ টেম্পারেচারটা বেড়ে গেলো পানির, সেটা যেন হচ্ছে অন্তপক্ষে ঠিক করা যায়। ঠিক আছে, তো এই যে বললাম সেটা হচ্ছে এই তীব্র খরার ফলে হিটওয়েভ তৈরি হচ্ছে, অক্সিজেনের ঘাটতি হচ্ছে। তো এই অক্সিজেনের ঘাটতি হওয়ার জন্য আমাদের অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে যে এই তীব্র গরমের ফলে বা অনাবৃষ্টির ফলে যেটা হয় সেটা হচ্ছে এক ধরনের স্ট্রেসে মাছ পড়ে। তাৎক্ষণিক সমাধান হিসেবে আমরা ভিটামিন সি বা গ্লুকোজ এগুলো ব্যবহার করার কথা বলি, বাট এটা হচ্ছে মানে নর্মাল একটা সমাধান, হ্যাঁ, যেটা হলো তাৎক্ষণিক একটা শক্তি দিচ্ছে। কিন্তু লং টার্মে যেটা করতে হবে আমি চলে আসছি একেবারে শেষ যে কথাটা, সেটা হচ্ছে লং টার্মে আপনাকে সাস্টেন করতে হলে, এই মাছ চাষে যদি আপনাকে সাস্টেন করতে হয়, টিকে থাকতে হয়, তাহলে অবশ্যই 3টা কাজ খুব জরুরি। এক, আপনার মাছ বা চিংড়ি যে চাষ করছেন তাকে ইমিউনিটি বাড়াতে পারে এরকম খাবার বা সাপ্লিমেন্ট আপনাকে ব্যবহার করতে হবে। অর্থাৎ মাছ বা চিংড়ির ইমিউনিটি বাড়াতে হবে, এটার কোনো বিকল্প নাই এই যে মানে বাজে একটা আবহাওয়া আছে সেখান থেকে বাঁচার জন্য। 2 নম্বর কথা হচ্ছে আপনার কোনোভাবেই আপনার পানি বা মাটিকে দূষিত করা যাবে না। তার মানে কি, পানি বা মাটিকে আমি এই পানি বা মাটিতে আমি এমন কিছু ব্যবহার করব না যেটা হচ্ছে আমার কি করবে, যেটা হচ্ছে আমার হলো আমার এই দূষণ বাড়াবে, আমার মাছ চাষের ব্যয়কে বাড়িয়ে দেবে, হঠাৎ রোগের আক্রমণ হবে। এই অর্থাৎ আমাকে, যারা মাছ চাষ করছি, পানি এবং মাটি কোনো মতেই তাকে আমি বিষাক্ত হতে দেবো না বা ক্ষতিকর কেমিক্যালে যুক্ত হতে দিব না, এটাকে মুক্ত রাখবো। ঠিক আছে, এবং লাস্ট যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে আমাকে হেলদি পোনা মজুত করতে হবে, চিংড়ির ক্ষেত্রে হোক আর মাছের ক্ষেত্রে হোক। অর্থাৎ আমি অবশ্যই একজন সচেতন খামারি হব, এবং সচেতন খামারি হিসেবে আমার একটা কাজ হবে, সেটা হলো আমি চেষ্টা করব আমি যে পোনাটা নিচ্ছি সেই পোনাটার কুল নামা যাচাই করব। সেটা হলো কোথা থেকে যে পোনাটা আসছে, যে পোনাটা হচ্ছে তার বাবা মা ভালো ছিল, একটা ভালো, আমি যদি পোনা নিই তাহলে খুব ভালো নদীর পোনা নিচ্ছি, কোনো ভালো হ্যাচারির পোনা নিচ্ছি। অর্থাৎ বাবা মা ভালো জাতের যে পোনা, অর্থাৎ ইনব্রিডিংযুক্ত পোনা পরিহার করতে হবে। তাহলেই মোটামুটি আশা করা যায় এই যে স্টেপগুলো বললাম, আপনি যদি পদক্ষেপ নেন মোটামুটিভাবে আপনার মানে বাঁচতে পারবেন। এই ভিডিও সংক্রান্ত বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করুন, আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।